নমস্কার বন্ধুরা, সিনেমিস্ট্রিরা কখনোই ভৌতিক, অলৌকিক, কালাজাদু বিষয়কে প্রশ্রয় দেয় না। এটা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জনের জন্যই পরিবেশিত হচ্ছে। লেখক তার গল্পকে আকর্ষিত এবং অতিরঞ্জিত করবার জন্যই এই বিষয়গুলিকে নিয়েছেন। এখানকার ঘটনা, স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। ঘটনার সাথে যদি ব্যক্তিগত জীবনে কারোর সাথে কোনো কিছু মিল পাওয়া যায়, তাহলে সেটিকে একটি কাকতালীয় বিষয় হিসেবে গণ্য করা হবে। নমস্কার। তুমি কে? আমি তো ডানা কাটা পড়ি। ইস, কি বাজে দেখতে তুমি! কেমন নোংরা জামা কাপড় পরে আছো। কতদিন স্নান করনি, সব চামড়া বুড়িদের মতো কুচকে আছে। আর তোমার গায়ে যেন কেমন পচা গন্ধ। তুমি কিনা ডানা কাটা পড়ি। ডানা কাটা পড়ি আগে দেখেছো কখনো? না, দেখিনি, কিন্তু আমি মা বাবার কাছ থেকে গল্প তো শুনেছি। আর সাথে এটাও জেনেছি যে পরী মানে এঞ্জেল। ওরা সবচেয়ে সুন্দর হয় দেখতে, আর ওদের কাছে যা উইশ করা হয় পরীরা তা দিয়ে দেয়। সুন্দর মানে? তুমি জানো না। বলো তো, গোলাপ ফুল কি সুন্দর হয়। গোলাপ তো খুব সুন্দর ফুল। রোজকে তো দ্য কুইন অফ ফ্লাওয়ার্স বলে। কোন রোজ সবচেয়ে সুন্দর বলো তো? তুমি কিচ্ছু জানো না। সবচেয়ে সুন্দর রেড রোজ। আমার কাছে যে এখন শুধু সাদা গোলাপ আছে, কিন্তু তুমি তো লাল গোলাপ পছন্দ করো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আর তোমাকে তোমার পছন্দ মতন কিছু দেব না তা হতে পারে। তাই তোমার এই ডানা কাটা পড়ি মানে তোমার ওই কি যেন বললে? ও হ্যাঁ, এঞ্জেল। হ্যাঁ, এঞ্জেল তোমার সাদা গোলাপকে লাল করে দেবে, ঠিক তোমার মন মতন। এই দেখো, সাদা গোলাপ এখন লাল করে দিচ্ছি। এই বলেই বয়স্ক মহিলাটি ব্যাগ থেকে বাচ্চা মেয়েটির বাবার রক্তাক্ত কাটা মুন্ডু বার করে সাদা গোলাপের উপর ধরল। গলা দিয়ে সদ্য তাজা রক্ত ঝরঝর করে সাদা গোলাপটির উপর পড়ে মুহূর্তের মধ্যে সেটিকে টকটকে লাল করে দিল। এই দৃশ্য দেখে বাচ্চা মেয়েটি আর্তনাদ করতে লাগলো। শুভ সন্ধ্যা বন্ধুগণ। আমি আপনাদের বন্ধু রাজেন্দ্র আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্য রোমাঞ্চে ভরা গল্প, রক্ত গোলাপ। গল্প রচনা এবং নির্দেশনায় অবিনাশ শিকদার, গল্প সম্পাদনায় রাহ অফিসিয়াল, গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি রাজেন্দ্র। শ্রোতাবন্ধুদের গল্প সংক্রান্ত এক বিশেষ পরামর্শ। লেখক এবং সম্পাদক গল্পকে অতিমাত্রায় রঞ্জিত করবার জন্য বিশেষ কিছু হিংসাত্মক ভাবধারা, কথোপকথন এবং আবহ ব্যবহার করেছেন। অতঃপর একটি বিশেষ মর্মে জানানো হচ্ছে যে 12 বছরের নিচে ছোট্ট শ্রোতাবন্ধুদের গল্প শ্রুতিচারণ করবার সময় অভিভাবকত্বের প্রয়োজন আছে। চলুন শোনা যাক ইন্ডিপেন্ডেন্স মান্থ স্পেশাল আজকের গল্প, রক্ত গোলাপ। না স্যার, তা কেন? এসব কথা বলে আপনি আমাকে হীনমন্য করে তুলছেন। আপনি তো আর আমাকে ডাকেননি। আমি তো আমার নিজের পেশার স্বার্থে আপনাকে ইন্টারভিউর জন্য অনুরোধ করেছিলাম। আমি ভীষণ কৃতজ্ঞ স্যার যে আপনি আপনার অসীম ব্যস্ততার মধ্যেও আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন।
আর তাছাড়া স্যার, আপনি একজন দেশের সুনামধন্য বৈজ্ঞানিক। আপনার কথা কি অবিশ্বাস করার মতো দুঃসাহস হয়তো আমাদের দেশের বিজ্ঞানেরও নেই। কিন্তু আপনাকে তো শুধু এটুকু জানলেই হবে না, সবটা জানতে গেলে যে আপনাকে আজকের গল্প খুব মনোযোগ সহকারে শুনতে হবে ম্যাডাম। অবশ্যই মাথায় রাখবেন, খুবই মনোযোগ সহকারে। কারণ কি বলুন তো, আমাদের কাছে যেটা আপাত দৃষ্টিতে দৃশ্যমান সেটা কিন্তু বাস্তব নাও হতে পারে। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বা গল্প যাই বলুন না কেন, সেটা আপনার সাথে ভাগ করে নিয়ে আমি আমার এক অতি সাংঘাতিক ভয়ঙ্কর অভিজ্ঞতা জানাতে চাই আপনাকে আজ। আমার সেই অভিজ্ঞতাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার উপরই নির্ভর করছে। কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম যে আমি যা যা আপনাকে বলতে চলেছি সবকিছুই কিন্তু আপনার কাছে অবিশ্বাস্য হতে চলেছে। সুতরাং যদি আপনি মনে করেন যে শুধুমাত্র আমি হেয়ালি বা টাইম পাস করবার জন্য আপনাকে এখানে ডেকেছি, তাহলে আপনি সম্মানের সাথে প্রস্থান করতে পারেন। আমি কিন্তু তাতে কিছু মনে করব না। অবশ্যই, আমি অধিক আগ্রহ হয়ে আছি স্যার সেই মুহূর্তের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে শুরু করছি। আজ থেকে বছর 5 আগে আমাদের এখানে একজন ব্রিলিয়ান্ট সার্জন বা বায়োসাইন্টিস্ট ছিলেন, যার নাম ছিল ডক্টর কেতু কুমার। ডক্টর কেতু কুমার মানে সেই সাইকোপ্যাথ সার্জেন্ট? দেখলেন তো, টাইটেল দেখেই যদি আমরা পুরো গল্পটা পড়ে নিতে পারতাম তাহলে কি আমাদের আর পরীক্ষাতে বসতে হতো? আই এম এক্সট্রিমলি সরি স্যার। হ্যাঁ চলুন, তো আমরা যে বিষয়ে ছিলাম সেটাকে মন দিয়ে শুনুন আগে। এই কথা কিন্তু আপনাকে আগেও আমি বলেছি আর এখনো আমি বলছি। আজ থেকে বছর 5 আগে হবে হয়তো 3জন খুব ভালো বন্ধু ছিল, জামান, রমেন আর ধীমান। তারা 3জনই খুব ভালো সার্জন ডক্টর ছিলেন। তাদের কর্মজীবনের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা 3 বন্ধু মিলে ঠিক করে যে তারা এক ইভিনিং গেট টুগেদার পার্টি করবে বা ঘোরাফেরা করবে, যাই হোক সেটা বলতেই পারেন আপনি আপনার ভাষায়। আসল বা মুদ্রা কথা হলো তাদের একটু মেন্টাল রিক্রিয়েশনের দরকার ছিল। তো সেই প্ল্যান প্রোগ্রাম মতো তারা একটি রেস্টুরেন্ট কাম ক্যাফেতে সন্ধ্যাবেলা একত্রিত হয়। স্যারের দেওয়া এইসব উল্টোপাল্টা প্রজেক্ট করে আমাদের মাথা খারাপ হয়ে যায়। ওনার কেমন যেন অদ্ভুত টাইপের সব ইনোভেশন। সত্যি বলছি, মন থেকে কিন্তু এসব আর চায় না আমার। কিন্তু তার কথা না শুনলে ক্যারিয়ারের এখানে ফুল স্টপ লেগে যাবে। ধর, এত মাথা লাগাস না তো, কর্ম করে যাও বৎস, ফলের আশা করো না, ফল এমনিতেই আসবে। কিরে রমেন, তোরও কি একই হাল নাকি? এগুলো একদমই ঠিক হচ্ছে না। কিন্তু দেখ ভাই, মন যে আমারও যায় তা নয়, কিন্তু এছাড়া উপায় কি বল? এখন ওসব মেন্টাল স্ট্রেসের কথা বাদ দে, কিছুক্ষণ নিজেরা একটু ভালো করে সময় কাটানোর চেষ্টা করি। আই হোপ both of you understand. তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে রমেন ওয়াশরুমে একটু ফ্রেশ হতে গেল। বেসিনের সামনে এসে চোখে মুখে জল দেওয়ার পর যখন বেসিনের আয়নার দিকে সে তাকালো, তখন সে ক্ষণিকের জন্য এক ভয়ানক ছায়ামূর্তিকে দেখতে পেল। 90 বছরের ঊর্ধ্বে বিভৎস দেখতে কোনো বয়স্ক মহিলার অবয়ব। বেসিন থেকে সে ছিটকে পিছিয়ে গেল, কিন্তু অবাক কাণ্ড, পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে তখন ভাবল যে এটা হয়তো ক্লান্তির প্রভাব হবে। এই ভেবে সে বেসিনের কলটাকে বন্ধ করতে গেল। তারপর আবার সেই বয়স্ক মহিলার আরো বিভৎস মুখশ্রীর অবয়ব সে বেসিনের আয়নায় দেখতে পেল। সেই বয়স্ক মহিলা তাকে উদ্দেশ্য করে বলল, এগুলোই মৃত্যু, কেউ বেঁচে ফিরবি না, কেউ না। এরপর সোজা নরক। এবার সে আর নিজেকে সামলাতে না পেরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে ধীমান এবং জামান ওয়াশরুমের দরজা ভেঙে তাকে বাইরে নিয়ে এলো। কিরে, কি হলো? অমন ভাবে চেঁচাচ্ছিস কেন? কিছু হয়েছে? তুই ঠিক আছিস তো? আমি বাড়ি চলে যাই,
আমার ভালো লাগছে না। আহ, আরে ন্যাকামো করছিস কেন? এই তো ঠিক ছিলিস, চিৎকার করলি কেন অমন ভাবে? আরে মুখে কুলু পেটে না থেকে বল না কি হয়েছে। আরে অমন ভাবে বলিস না ওকে, ও বেচারা ভয় পেয়েছে। বল ভাই কি হয়েছে? ভয় পাস না, আমরা আছি। না, কিছু না, চল আমরা অন্য কোথাও যাই। ধীমান আর জামান দুজনের দিকে তাকালো ক্ষণিকের জন্য, এবং দুজনেই রমেনের কথাতে সম্মতি জানিয়ে রেস্টুরেন্ট ক্যাফে থেকে বেরিয়ে এলো। গাড়ি চালাতে পারবি তো? নইলে গাড়ির চাবিটা আমাকে দে, আমি চালাবো। না, আমি ঠিক আছি, আমি পারবো। এইভাবে তারা তিনজন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? জানি না, দেখি কোথায় যাওয়া যায়। রিল্যাক্স ভাই, রিল্যাক্স, এত চাপ নিচ্ছিস কেন? চল কাছাকাছি কোনো বারে গিয়ে বসি, মিউজিকটা অন করে দে না। কোথায় একটু ভালো সন্ধে কাটাবো বলে এলাম, তার মাঝে এইসব ঝামেলা। আরে নে না, আরে প্লে মিউজিক বাটনটা প্রেস কর। কিন্তু মিউজিক বাটনটা প্লে করা মাত্রই একটি বয়স্ক মহিলার আওয়াজ ভেসে এলো। আমার ছেলেটাকে বাঁচাও, ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে, তোমরা ঘুমপুরে চলে এসো, আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই, ওকে বাঁচাও। আরে এই আওয়াজটা তো আমার কাছে অতি পরিচিত। এই আওয়াজ আমি কিছুক্ষণ আগেই শুনেছি ওই রেস্টুরেন্টের ক্যাফেতে। তোর মাথা ঠিক নেই, তুই গাড়ির চাবি দে, আমাদের কাউকে দে, আমরা চালাবো গাড়ি। আরে দাঁড়া, আগে গাড়ি চালানোর কথা পরে হবে, আগে বল এই ভয়েসটা এলো কোথা থেকে? গাড়ির মিউজিক প্লেয়ারটা আমার ফোনের ব্লুটুথের সাথেই কানেক্টেড। দেখি ভয়েস মেলে মেসেজ এসেছে, তাই প্লে বাটন প্রেস করা মাত্র এই মেসেজ শুনতে পেলাম। তা যাই হোক, কি আর করা যায়। গুমপুর যাবি? আহ, একটা দিন একটু বন্ধু বান্ধবরা মিলে আনন্দ করবো তা নয়, যেন মানে হসপিটালে এমার্জেন্সিতে কাজ করছি। আর আমি এমনিতেও শুনেছি জানিস, জায়গাটা ভালো না। চল না অন্য কোথাও যাওয়া যাক। বেকার উৎকো ঝামেলা মাথায় নিয়ে তো লাভ নেই, সমাজের ঠিকা তো আর আমরা নিয়ে বসে নেই, চল অন্য কোথাও। ওই গন্ড গ্রামে মহিলাটি একটি ডাক্তার পাবে কোথায়? ছেলেটার হয়তো ইমার্জেন্সি আছে, চল গিয়ে একবার দেখে আসি কি ব্যাপার। আর ডিসাইড যখন করেই ফেলেছিস তো জিজ্ঞেস করার কি আছে, চল। এরপর তারা গুমপুরের দিকে অগ্রসর হতে লাগলো। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা রক্তমাখা মানুষ রাস্তার এপার থেকে ওপারে চলে গেল তাদের গাড়ির সামনে থেকে। ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গিয়ে পড়ল সোজা একটা রাস্তার ধারে খালি। ঘটনাটি আবার চলে আসে সেই রেস্টুরেন্ট ক্যাফেতে, যেখানে একটি টেবিলে জামান এবং রমেন বসে আছে। এখানে রমেন জামানকে প্রশ্ন করল, স্যারের কথায় আমরা যেগুলো করি সেগুলো কি ঠিক? সব প্রশ্নের উত্তর হয় না, কিছু কিছু প্রশ্নের উত্তর অধরা থেকে যায়। আর যে কলটা আমাদের গাড়িতে এলো সেটা হয়তো রেগুলার কল নয়, এটা একটা বিশেষ কল। এই কলে আমাদেরকে ওখানে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওখানেই আমাদের কর্মের বিচার হবে। কথাবার্তা চলাকালীন হঠাৎ করে একটা রক্তমাখা কাটা হাত যেন রমেনের দিকে এগিয়ে এলো। এর মানে আপনাকে সহজভাবে বোঝাতে গেলে বলা বাহুল্য যে রমেন স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছে। চাইলে এটাকে আপনারা টাইপ অফ ইনসেপশন বলতে পারেন। তো যাই হোক, সেই রক্তমাখা কাটা হাতটা রমেনের গলা চেপে বাথটবের মধ্যে ঢুকিয়ে দিল। বুঝতে পারছেন তো, পুরো বিষয়টাই কিন্তু স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখা হচ্ছে। রমেনের যেন জলের মধ্যে শ্বাসরোধ হতে আরম্ভ করল। সেই মুহূর্তে রমেন দেখতে পায় যে আরো 2-3টে হাত তার দিকে এগিয়ে আসছে। এর মানে গাড়ি চালাতে চালাতে যে অ্যাক্সিডেন্ট হয়ে তারা খালে পড়েছিল সেই হাতগুলো জামান এবং ধীমানের। আসলে জামান এবং ধীমান সাঁতার কাটতে জানত, কিন্তু রমেন জানত না। রমেনকে তারা জল থেকে তুলে আনলো। অতঃপর রমেনের স্বপ্নভঙ্গ হল, কিন্তু গাড়ি তো জলে প্রায় অর্ধেক ডুবে গেছে। এরপর রমেনের চোখ খালের পাশে একটি মাইলস্টোনের উপর পড়ল। মাইলস্টোনে লেখা আছে গুমপুর।
এখানে ওই বয়স্ক মহিলা এবং তার ছেলেকে খোঁজা যাবেও বা কি করে? কিছুটা দূরে তারা একটি বাড়িতে টিমটিম করা আলো জ্বলতে দেখল। তারা তিনজন ঠিক করল ওই বাড়িতে গিয়ে সাহায্যের কথা বলবে। তারা বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করে বলল, কেউ আছেন বাড়িতে? দরজাটা একটু চাপতেই খুলে গেল। ভেতরে লো পাওয়ার বাল্বের কিছু কিছু আলো জ্বলছে। বলছি, এখানে কেউ থাকেন? তখন তারা তিনজন লক্ষ্য করল যে একটি সিঁড়ি ঘরটার উপরে অন্ধকার কোনো একটা জায়গায় পৌঁছেছে, আর সেই সিঁড়ি দিয়ে একজন বৃদ্ধ মহিলা হাতে দুটি গোলাপ নিয়ে নেমে আসছে নিচে তাদের কাছে। তোমরা একদম সঠিক জায়গায় এসেছো। তার মানে আপনি আমাদেরকে ফোন করে ডেকেছেন? না, আমি তোমাদের ডেকে আনিনি বাবা। তোমাদের কর্ম তোমাদেরকে ডেকে এনেছে এখানে। বৃদ্ধ মহিলাটি কাছে আসতে তার বিভৎস মুখশ্রী লো পাওয়ার বাল্বের আলোতে কিঞ্চিত স্পষ্ট হল। তার বিকৃত মুখশ্রী দেখে তিনজনের গায়ে ভয় কাঁটা দিয়ে উঠল একবার। আমি গোলাপি, আমি তোমাদেরকে আজ এখানে সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আজ এখানে একাধিক আলোর দরজা খুলে যাবে। যেই আলোর দিশা তোমাদেরকে সঠিক পথ নির্দেশনা করবে। একটা কথা জেনে রাখো, নরক বলে কোনো স্থান হয় না। নরক আমাদের মধ্যেই বর্তমান। এখন কোন মানুষ তোমাদেরকে নরকের দিকে নিয়ে যাবে নাকি স্বর্গের দিকে নিয়ে যাবে, সেটা তো পুরোপুরি তোমাদের পরিস্থিতি, তোমাদের কর্ম এবং সেই মানুষটির উপর নির্ভর করবে। বয়স্ক মহিলা বলে এতক্ষণ অব্দি চুপ করে আছি। এসব জ্ঞান শোনানোর জন্য আপনি এখানে ডেকেছেন? বন্ধুরা মিলে ঠিক করলাম যে একটু ইভিনিং গেট টুগেদার করব। আমি আরো না করেছিলাম এখানে আসার জন্য, কিন্তু আমাদের এই বন্ধুর গোয়াত্তমের জন্য এখানে আসতে হলো। তার মানে সবটাই মিথ্যে? আমাদেরকে তার মানে আমাদের কর্মফল এখানে এনেছে? তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব ভুলভাল বকছিস? না, এটা আমি স্বপ্নে দেখেছি। তুই আমাকে বলছিস যে আমাদের কর্মফল এখানে নিয়ে আসছে। সময় নষ্ট না করে বেরোই এখান থেকে। ফোন করে কোনো ক্রেন সার্ভিসকে ডেকে আনি গাড়িটাকে তুলে আনার জন্য। চল তোরা, আরে চল চল তোরা। এই বলে তারা দুজন রমেনকে হাত ধরে টেনে নিয়ে এগোতে গেলেই তাদের সকলের পা একটি সুইচ ট্যাপে পড়ে আটকে যায়। তারা আর কেউ ওখান থেকে নড়াচড়াও করতে পারে না। তোমাদের নরক প্রাপ্তি হবে না স্বর্গ প্রাপ্তি, সেটা আমি ঠিক করব। নিজেদের কুকর্মগুলির কথা মনে কর এবার। আপনি কে? আমি তোমাদেরকে এখানে সাহায্য করতে এসেছি। তোমাদের মুক্তি দিয়ে নতুন আলোর দিশাতে পাঠাতে এসেছি। এই বলে সে প্রথমে ধীমানের দিকে এগিয়ে গেল। তার কোমর থেকে একটা ধারালো অস্ত্র বার করে ধীমানের পেটে অস্ত্রটি আলতো করে ছুঁয়ে বলল, তোর মাথা থেকে পেটে বিদ্ধে বেশি, তাই না? মাথা থেকে পেটে যদি কারোর বেশি বুদ্ধি হয় তাহলে তার একমাত্র গন্তব্যস্থল নরক। যা
যা তুই নরকে। এই বলে সে ধারালো অস্ত্রটি দিয়ে আস্তে আস্তে ধীমানের পেট চিরতে আরম্ভ করল। যন্ত্রণায় ধীমান আর্তনাদ করতে লাগলো। ধীমানের পেট থেকে যখন গলগল করে রক্ত বেরোতে আরম্ভ করলো, তখন গোলাপি ওই চেরা জায়গাটার ভিতরে হাত ঢুকিয়ে তার পেট থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি বার করতে লাগলো। এই বিভৎস দৃশ্য দেখে জামান চেঁচাতে শুরু করলো, তুমি কেন আমাদের সঙ্গে এরম করছো? আরেকদিকে রমেন যেন বাকরুদ্ধ। তার চক্ষু স্থির হয়ে গেছে এসব দৃশ্য দেখে। সে সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে এসব নৃশংসতা তার নিজের চোখে দেখে যাচ্ছে। সে যেন এই পৃথিবীতেই নরক সন্ধান পেয়ে গেছে। এরপর সেই বৃদ্ধা মহিলা ধীমানকে ছেড়ে জামানের কাছে গেল। তোদের নরক দর্শনে সাহায্য করছি, এটা কি বড় কথা নয়? কেন কেন এই দৃষ্টিনন্দন বিষয়গুলি কি তোর চক্ষু হচ্ছে? ঠিক আছে, এই বিষয়েও তোকে সাহায্য করছি। এই বলে বৃদ্ধা মহিলাটি তার দু হাতে দুটি ধারালো অস্ত্র দিয়ে জামানের দুই চোখে গেঁথে দিল। আর্তনাদে ছটফট করতে লাগলো জামান। নরকে যাওয়ার দরজা খুলে গেছে। এবার তোদেরকে আস্তে আস্তে নরকের দিকে যেতে হবে। এই এগোনোর পথকে আমি আরো সরল করে দিচ্ছি। এই বলে বৃদ্ধা মহিলাটি ধীমানের শ্বাসনালীটি চিরে দিল। ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে এলো বৃদ্ধা মহিলাটির মুখে। তার মুখ বিভৎস থেকে বিভৎসতর লাগছে এখন। ধীমান আর্তনাদ করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে, কিন্তু ওদিকে জামান যন্ত্রণায় আর্তনাদ করেই চলেছে। বয়স্ক মহিলাটি এরপর জামানের জিভটিকে টেনে বার করে জিভের ওপর ধারালো অস্ত্রটি দিয়ে চিড়ে দিল। গল গল করে রক্ত বের হতে আরম্ভ করলো জামানের মুখ থেকে। এত কিছু ভয়াবহতার পরেও রমেন যেন নিস্তব্ধ, নির্বাক। এরপর বৃদ্ধা মহিলাটি ধীমান এবং জামানকে কম করে 50 খানার ওপর কোপ মারে তার ধারালো অস্ত্র দিয়ে। এটা যেন ভয়ঙ্কর নৃশংসতার এক প্রকৃষ্ট উদাহরণ। ঘটনাস্থলে ধীমান এবং জামান উভয়ের ওপরই নৃশংস অত্যাচারের ফলে ভয়ানক হত্যাক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃদ্ধা মহিলাটি দুটি সাদা গোলাপ ফুল নিয়ে তাদের রক্ত দিয়ে সাদা গোলাপ ফুলগুলিকে টকটকে লাল করে তাদের দুজনের উপর ছুঁড়ে দেয়। এরপর সে রমেনের কাছে এগিয়ে আসে। ওরা এখানে নরক দেখেছে। আমি ওদেরকে এই নরক দেখাতে সাহায্য করতে পেরে খুব আপ্লুত বোধ করছি। ওদের আত্মার শান্তির জন্য দেখো, আমি সাদা গোলাপ দিয়েছি দুজনকে। এবার তুমি বলো, তুমি এখানে নরক দেখবে নাকি নতুন আলোর দিশায় নিজেকে এগিয়ে দেবে? তুমি চাইলে তোমার জন্য আমি দরজা খুলে দিতে পারি নতুন আলোর দিশায়। সেটাই হয়তো তোমার জন্য নতুন জীবন হতে পারে। আমি নতুন আলোর দিশা চাই। আপনি আমার জন্য নতুন দিশার দরজা খুলে দিন। বুদ্ধিমান ছেলে, তোমার আত্মার
শান্তি কামনা করলাম। এই বলে বৃদ্ধা মহিলাটি একটি পিস্তল রমেনের দিকে বাড়িয়ে দেয়। রমেন পিস্তলটি হাতে নিয়ে তার মাথায় ঠেকিয়ে ফায়ার করল। ঘটনাস্থলেই রমেনের মৃত্যু হয়। সেই বৃদ্ধা মহিলাটি এতটাই নৃশংস ছিল যে এর পরেও সে রমেনের মৃতদেহের গলাকে করাত দিয়ে কেটে দেয়। তারপর সে রমেনের বাড়িতে গিয়ে রমেনের বাচ্চা মেয়ের সামনে তার বাবার কাটা মুন্ডুটি দেখায়। ও হ্যাঁ, সেখানেও একটি বিষয় ছিল, সেখানেও কিন্তু সে ওই গোলাপ নিয়ে গেছিল। রমেনের মেয়েটি এমনভাবে মানসিক আঘাত পেয়েছে, সে এখনো পর্যন্ত ভয়ে কথাই বলতে পারে না। উফ, কি সাংঘাতিক! বলছি, তাহলে ওই বৃদ্ধ মহিলাটি কে ছিলেন? পুলিশ প্রশাসন কোনো তদন্ত করেনি? আর এটা কি অনেকেরই জানা ছিল যে ডক্টর কেতু কুমার এমন প্রকৃতির মানুষ ছিলেন? আপনার প্রথম প্রশ্নের উত্তরটি হলো যে এই বৃদ্ধা মহিলা বিষয়ক কোনো খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো না। ও আচ্ছা, স্যার, আচ্ছা, তারপর ওই বৃদ্ধ মহিলার কোনো খোঁজ পাওয়া গিয়েছিল? না, তার সরাসরি খোঁজ না পাওয়া গেলেও সে তার কীর্তিকলাপ কিন্তু বহাল তবিয়তে বজায় রেখেছিল। আচ্ছা শুনুন, বলছি দাঁড়ান একটু, আপনার জন্য কিছু চা জল খাবারের ব্যবস্থা করে আসছি। এই বলে বক্তা কোন একটি ঘরে চলে গেলেন চা জল খাবারের ব্যবস্থা করতে। মিনিট 10 পরেই তিনি আবার ফিরে এলেন। এই একটু আপনার জন্য ছোট্ট চা জল খাবারের ব্যবস্থা করে এলাম। একা মানুষ, বুঝতেই পারছেন, তেমন কিছু করা সম্ভবও নয়। আর আপনি এত দূর থেকে এসেছেন, তাই একটু আর কি। এটা আমার কাজ, স্যার। আমি যথেষ্টই কৃতজ্ঞ যে আপনি অনেক অজানা কথা আজ আমার সাথে শেয়ার করছেন। তার ঠিক বছর 2 পর একটি ইয়ং মেয়ে ছিল যার নাম ছিল মলিনা। সে এই শহরেই পেইং গেস্ট হিসাবে থাকতো। মাঝে তার কিছু শারীরিক সমস্যাও হয়েছিল। সে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর কেতু কুমারের সাথে চেক আপ করায়। ডক্টর কেতু কুমার সেখানে রিয়েলাইজ করেন যে মেয়েটির শারীরিক অবস্থার এ ধরনের কারণের জন্য তার মানসিক অবস্থাটি অনেকটি দায়ী ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ডক্টর কেতু কুমার একজন ভালো সার্জন ছাড়াও একজন খুব ভালো সাইকোলজিস্ট ছিলেন। ফেস রিডিং তার কাছে জল ভাতের মতন বিষয় ছিল। অতএব তিনি মেয়েটির সাথে কথা বলে সহজেই বুঝে গিয়েছিলেন যে মেয়েটির এখন কাজের আর্জেন্ট দরকার। মেয়েটির প্রায় 6 মাসে থাকা খাওয়ার ভাড়া বাকি পড়েছিল। পেইং গেস্ট এসে সেই মেয়েটিকে দিনরাত শুধু থ্রেটনিংই করে এবং বলে যে আগামী 7 দিনের মধ্যে যদি সে তাকে পুরোটা টাকা না মেটাতে পারে তাহলে তাকে এই ঘর বাড়ি ছাড়তে হবে। এনিওয়ে, ডক্টর কেতু কুমার তারপর তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে বললেন যে সামান্য কিছু ইনফেকশন হয়েছে পেটে, সব ঠিক হয়ে যাবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। এরপর মেয়েটি ডক্টর চেম্বার থেকে বেরিয়ে যায়। ঠিক সেই দিনই সন্ধ্যাবেলা মেয়েটির কাছে একটি মহিলার ফোন আসে। আমি কি মিস মলিনার সাথে কথা বলছি? হ্যাঁ, বলছি। আপনি কি কথা বলছেন? আমি মিস্টার অভিষেক বানসালের পার্সোনাল সেক্রেটারি জুলি বলছি। কিন্তু আমি তো ম্যাডাম আপনাকে ঠিক চিনতে পারলাম না। চেনা জানা তো হবে এবার। যাই হোক, এবার আসল কথায় আসি। নাইল্যান্ড ফরেস্টে মিস্টার বানসালের একটি গেস্ট হাউস আছে। আপনাকে সেই গেস্ট হাউসটি দেখাশোনা করতে হবে। ফরেস্ট ট্যুরিস্ট বা জঙ্গল অ্যাডভেঞ্চার প্রেমী বা হানিমুন কাপল মানুষজন সেই গেস্ট হাউসে আসলে তাদের সমস্ত দায় দায়িত্ব, মানে তাদের দেখভাল তোমারই থাকবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, জায়গাটা খুবই লোনলি। বলতে গেলে জঙ্গল থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে। এখানে তোমাকে বিনা মোবাইল, বিনা ইন্টারনেটে থাকতে হবে। তোমার খাওয়া দাওয়া থাকা এবং মাসে 50,000 টাকা করে পারিশ্রমিক থাকবে।
আশা করি এতে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। 50,000? কিন্তু আপনি আমার সমস্যাগুলো জানলেন কি করে? সেটা মিস্টার বানসাল আমাকে বলতে বাধ্য নন। আমার যতটুকু বলার কাজ দেওয়া হয়েছে আপনাকে ঠিক ততটুকুই জানালাম। তাহলে মিস মলিনা, তুমি কি সমস্ত শর্ত সাপেক্ষে কাজটি করতে সম্মত হয়েছো? এই মুহূর্তে মলিনার হাতে আর কোনো বেটার অপরচুনিটি ছিল না। বলা বাহুল্য যে আর অন্য কোনো সুযোগও ছিল না। মলিনা ভাবল যে তার আছেই বা কে যোগাযোগ করার, এটাই তার কাছে বেস্ট অপরচুনিটি। এই সুযোগ আর কোনো মতেই হাতছাড়া করা যায় না। অতঃপর সে সমস্ত শর্ত মেনে নাইল্যান্ড ফরেস্টের উদ্দেশ্যে রওনা হলো। নাইল্যান্ড ফরেস্টের সামনে আসার পর মলিনা দেখতে পেল একজন ড্রাইভার একটি গাড়ি নিয়ে তার অপেক্ষা করছে। আমি বিলাস। জুলি ম্যাডাম আমাকে পাঠিয়েছেন আপনাকে গেস্ট হাউসে নিয়ে যাওয়ার জন্য। জঙ্গলের ভিতরে প্রায় 20 কিলোমিটার রাস্তা। এখান থেকে আর কোনো পরিবহনের ব্যবস্থা নেই ওখানে পৌঁছানোর। আপনি আপনার লাগেজ 2-1টা আমাকে দিন, গাড়ির ডিকিটাতে রেখে দিন। এরপর মলিনা বিলাসের সাথে ঘন জঙ্গলের মাঝে কাঁচা পথ দিয়ে গেস্ট হাউসের দিকে রওনা দিল। প্রায় ঘন্টাখানেক পর তারা ঘন জঙ্গলের মাঝে এক গেস্ট হাউসে এসে পৌঁছল। আপনি আসুন আমার সাথে, আপনাকে আপনার থাকবার জায়গাটা দেখিয়ে দিই। তারপর বিলাস মলিনাকে তার থাকবার জায়গা দেখিয়ে দিয়ে বলল, এটা আপনার থাকবার জায়গা। গেস্ট না থাকাকালীন বাজার সামগ্রী সপ্তাহে একদিনই আসে এখানে। আপনি আপনার নিজের খাবার নিজের পছন্দ মতো তৈরি করে নেবেন। আমি বাইরের ওই ছোট্ট ঘরটায় থাকি। কোনো দরকার লাগলে আমাকে ডাকবেন। এখানে ফোনের টাওয়ার পাওয়া যায় না, তাই আমি কিন্তু কোনো মোবাইল রাখি না। এই বলে বিলাস সেখান থেকে বেরিয়ে গেল। বিকেল পেরিয়ে সন্ধে হলো। মলিনা কিচেনে তার জন্য কিছু খাওয়ার তৈরি করতে গেল। অনেক রকম রান্নার সাজ সরঞ্জাম মজুদ ছিল সেখানে। যাই হোক, রান্না করে ডিনার শেষে সে ফ্রেশ হয়ে তার বেডরুমে বিশ্রামের জন্য গেল। সারাদিন ক্লান্তির প্রভাবে তার চোখ তন্দ্রায় বুঝে এলো। সময়টা ঠিক বলতে পারছি না, তবে মাঝরাতে বাইরে একটি গাড়ির আওয়াজে এবং তার সাথে 4-5 জন লোকের কথার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। আধ ঘন্টা ঘুম থেকে উঠে এসে দেখল যে বিলাস 4-5 জনকে নির্দেশ করছে একটা নির্দিষ্ট ঘরে কিছু মালপত্র রাখার জন্য। মলিনা ভাবল যে সাপ্তাহিক বাজারে জিনিসপত্র হবে হয়তো। এই ভেবেই সে পেছন দিকে ঘুরে বিছানায় উঠতে যাবে, সেই মুহূর্তেই সে যেন কিছু মনে করে আবার জানলার দিকে গিয়ে পর্দার আড়াল থেকে দেখল যে কিছু কাটা হাত কাটা পা একজনের হাত থেকে পড়ে গেল মাটিতে। বিলাস তাকে জোরে জোরে গালিগালাজ করে ওই কাটা হাত পাগুলি ঠিক মতন আবার ব্যাগে উঠিয়ে নিয়ে ওই নির্দিষ্ট ঘরের দিকে রাখতে বলল। দিনে 10 মণ চাল ভাত খেয়ে দামড়া খাসিগুলো একটা কাজও ঠিক মতো করতে পারে না। বড় সাহেব জানতে পারলে পরদিন তোদের কাটা হাত পা মাথা আসবে, মনে রাখিস। মলিনা তখন এসব কাণ্ড দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সারা রাত তখন তার মাথায় একটাই প্রশ্ন, যে এসব কি হচ্ছে? সে কি কোনো ভয়ানক স্বপ্ন দেখছে, নাকি এটাই ঘটছে? যাই হোক, সে সেই রাতে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইল। সে মনে মনে চিন্তা করল, এই রহস্যের উদ্ঘাটন সে সঠিক সময় সঠিক সুযোগ বুঝে করবে। আমি একটু শহরে যাচ্ছি সাপ্তাহিক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য। আপনি সাবধানে থাকবেন, আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। এই বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বিলাস বেরিয়ে যাবার কিছুক্ষণ পর মলিনা ওই নির্দিষ্ট ঘরের দিকে গেল যেখানে ওই গতকাল রাত্রের ব্যাগে করে আনা কাটা হাত পা মাথা রাখা হয়েছিল। সেখানে গিয়ে সে দেখল অসংখ্য কাটা হাত পা গলা মাথা, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি চোখও আলাদা আলাদা করে রাখা আছে। এসব ভয়ানক বিষয়বস্তু দেখে
সেই মুহূর্তে তার আর কোনো কথা মাথায় আসছিল না। এর উপর সে আরেকটি বিষয় অজ্ঞাত ছিল, যে সে মাইক্রোসিসিটিভি ক্যামেরার আন্ডার কভারেজে ছিল। তার প্রতিটি ক্রিয়াকলাপ দুটি অজ্ঞাত চোখ অনেক দূরে বসে ওয়াচ করছিল। তাই স্বাভাবিক অর্থেই বিলাসের কাছে মলিনার এই কীর্তির কথা পৌঁছল। সঙ্গে সঙ্গে বিলাস আর দেরি না করে তার গাড়ি ঘুরিয়ে সেই গেস্ট হাউসের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতর নিস্তব্ধ জায়গায় গাড়ির আওয়াজ অনেক দূর থেকে পাওয়া যায়। সেই গাড়ির আওয়াজ শুনে বিলাস ওই গেস্ট হাউসে ঢোকার আগেই মলিনা ওখান থেকে পালিয়ে যায়। বিলাস গেস্ট হাউসের এবং আশেপাশের জঙ্গলে মলিনাকে পাগলের মতন খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও মলিনা ধরা ছোঁয়ার বাইরে। তখন মলিনাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি বিলাসের। এই জন্য বিলাসকে চূড়ান্ত ভর্ৎসনার শিকার হতে হয়। এই ভুলের কি শাস্তি হতে পারে জানো তুমি? সত্যি বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। ভুলের ভয়ঙ্কর পরিণামের জন্য তৈরি থেকো। তোমার এই ভুলের জন্য আমরা সবাই বিপদে পড়তে পারি। তোমাদের মতন অপদার্থের পৃথিবীতে স্থান না থাকারই কথা। যাই হোক, মলিনাকে আর পাওয়া যায়নি। সন্ধ্যের পর বিলাস তার কাজকর্ম শেষ করে সেই নির্দিষ্ট ওই কাটা অঙ্গ প্রত্যঙ্গ জোগাড় করে রাখা ঘরটার দরজা খুলে দেখল যে সব ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক করে দেখতে গিয়ে সে দেখল একটি বৃদ্ধ মহিলা ওই ঘরে একটি বস্তা বা ব্যাগ, যাই বলুন না কেন, তার উপরে বসে আছে। তাকে দেখে চমকে গিয়ে বিলাস তাকে প্রশ্ন করল, কে আপনি? এখানে কি করছেন? এই ঘরে এলেন কি করে? তোমার মতন একজন সৎ কর্মনিষ্ঠ কর্মচারী ভৎসনার শিকার হবে, এটা তো মেনে নেওয়া যায় না। ঠাকুমা, আপনি যান এখান থেকে। এই জায়গাটা মোটেও ভালো না। জঙ্গলের ভেতরে এই জায়গাতে আপনি কি করছেন? ভুল তারাই করে বাবা, যারা কর্ম করে, আর মূর্খদের জীবন তো অপরের খুঁত খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। আপনি কে? স্বয়ং মৃত্যু, যার কোনো বয়স বা সময় নেই। এই কথা শুনে বিলাস তেড়ে গেল ওই বৃদ্ধ মহিলাটির দিকে। বৃদ্ধার হাত ধরে টান দিতেই সে দেখল তাকে 1 সেন্টিমিটার পর্যন্ত নড়াতে পারেনি বলিষ্ঠশালী যুবক বিলাস। সে লক্ষ্য করল বৃদ্ধার মুখে একটি মুচকি হাসি। বলা ভালো যে সেটি একটি তাচ্ছিল্যের হাসি ছিল। সেই হাসির মধ্যে এমনই একটা ভাব ছিল যে বিলাস তার কাছে নিতান্তই এক শিশু। বিলাস বুঝে গেল যে সাধারণ কোনো বৃদ্ধা নয়। বিলাস তারপর আরেক হাত দিয়ে বৃদ্ধার গলা চেপে ধরল। বৃদ্ধা তখন তার আরেক হাতে লুকোনো ধারালো অস্ত্র দিয়ে বিলাসের একটা হাত নামিয়ে দিল এক কোপে। পুরো ঘরটা ভেসে গেল রক্তে। ও কিছু নয় বাবা, এটা মৃত্যুর আগের যন্ত্রণা শুধুমাত্র। যে মৃত্যুগুলো নিরীহ কিছু মানুষের প্রাপ্তি হয়েছে তোদের মতন মূর্খদের জন্য। এখানে আমি তোকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছি। তাদের মৃত্যু যন্ত্রণাকে অনুভব করে তোর আত্মা তাদের আত্মার কাছে ক্ষমা ভিক্ষে চাওয়ার। এতে তোর কিছুটা নরক যন্ত্রণা
কম হবে। এই বলে বৃদ্ধা তার হাতে ধারালো অস্ত্রটি বিলাসের ঘাড়ে গেঁথে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো বিলাসের ঘাড় দিয়ে। বিলাস আর্তনাদে চেঁচাতে লাগলো। ওই ঘরে খড়খড়ির কাজের জন্য একটা শাবল রাখা ছিল। বৃদ্ধা মহিলাটি সেই শাবলটি বিলাসের দেহের এসপার ওসপার করে দিল। অবশেষে ঘটনাস্থলে বিলাসের মৃত্যু হল। বিলাসের রক্তাক্ত মৃতদেহের ওপর বৃদ্ধা একটি সাদা গোলাপ রেখে গেল, কিন্তু সেই গোলাপ আর সাদা রইল না। বিলাসের রক্তে লাল হয়ে গেল মুহূর্তের মধ্যে। ইতিমধ্যে চা জল খাওয়ার চলে এলো রিপোর্টারের জন্য। বিষয়টা এবার আস্তে আস্তে আমিও বুঝতে পারছি। আচ্ছা, মাইক্রো সিসিটিভিতে তো সবকিছু ধরা পড়বে, এরপর কোনো তদন্ত হয়নি? সব বলবো বলেই তো আপনাকে সময়টা দিয়েছি ম্যাডাম, কিন্তু বাকিটা তখনই বলবো আপনার খাওয়া হয়ে যাওয়ার পর। আগে আপনি খেয়ে নিন তো। টু মাচ ইন্টারেস্টিং স্যার, আমি না হয় শুনতে শুনতেই খাই। ওয়েল 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 মাই ডিয়ার, আমি কিন্তু ঠিক করে লক্ষ্য রাখবো যে আপনি খাচ্ছেন কিনা। আপনি খাওয়া থামিয়ে দিলে কিন্তু আমিও আমার বক্তব্য থামিয়ে দেবো। না স্যার, সেই ভুল আমি মনের ভুলেও করব না। যতই হোক আপনার আদেশ শিরোধার্য। এই যে স্যার, এই যে আমি খাবার নিয়ে খেতে শুরু করলাম, কিন্তু খেতে খেতে স্যার আমার কিন্তু প্রশ্ন আছে। কোনো চিন্তা নেই, আপনি খেতে থাকুন। আমি জানি আপনার মনে কি কি প্রশ্ন ঘোরপাক করছে। চলুন, আপনার খাওয়া শেষ করার আগে আপনার মনে জেগে ওঠা প্রশ্নগুলির উত্তর আমি এক এক করে দিচ্ছি। আপনার প্রশ্ন নাম্বার 1, যে ঘটনাটির পর কি আর কোনো তদন্ত হয়নি? কি এই প্রশ্নটা তো মনে যাচ্ছে, তাই না? কেনই বা তদন্ত হবে ম্যাডাম? আরে তদন্ত তখন তো হবে যদি অভিযোগ যেখানে জমা পড়ে, কে অভিযোগ করতে যাবে? ওখানে তো অবৈধ লাশ কাটা হতো, নিজের বাস কেউ নিজে নেয়? নেক্সট, আপনার প্রশ্ন নাম্বার 2, যে রমেন ধীমান জামানের স্যার আর মিস্টার অভিষেক বানসাল আর মিস্টার ডক্টর কেতু কুমার কি একই ব্যক্তি? তার উত্তর হ্যাঁ, তারা 3 জনই একই ব্যক্তি। আর আপনার প্রশ্ন নাম্বার 3, মিস জুলির কি আর কোনো খোঁজ পাওয়া গেল না? তবে এর উত্তর না, এবং শত চেষ্টা করলেও এই পৃথিবীতে মিস জুলির আর কখনো কেউ খোঁজ পাবেন না, কারণ মিস জুলি বলে তো কোনো চরিত্রের অস্তিত্বই নেই এই পৃথিবীতে। অ্যাপের মাধ্যমে পুরুষ মানুষের গলার স্বরকে মহিলার কণ্ঠস্বরে রূপান্তরিত করা হতো ম্যাডাম, বুঝুন। ও মাই গড! খাওয়া থামানো চলবে না, এটা কিন্তু আমাদের দুজনের মধ্যে আগেই কথা হয়ে গেছিল। না না স্যার, এই তো আমি খাচ্ছি। আসলে ভীষণ ইন্টারেস্টিং আর্টিকেল স্যার। হ্যাঁ, তো এবার আপনার প্রশ্ন নাম্বার 4 পালা। ওই বয়স্ক মহিলাটির নাম গোলাপি আমি জানলাম কি করে? ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং উইথ এক্সচেঞ্জ অফ দেয়ার ডায়লগস আমি জানলাম কি করে? এর উত্তর হলো ডক্টর কেতু কুমার তার অবৈধ কার্যকলাপের সাথে যারা যুক্ত থাকতেন তাদেরকে মনিটর করবার জন্য তাদের অজ্ঞানতায় অডিও ভিজুয়াল জিপিএস চিপ লাগিয়ে দিতেন তাদের গায়ে সার্জারি করে। কি ইন্টারেস্টিং, তাই না? What a brilliant man he was! Absolutely unbelievable! এবং আপনার শেষ প্রশ্ন বা প্রশ্ন নাম্বার 5, কি আমাকেই কেন ডক্টর কেতু কুমার এত কিছু বলে গেলেন? তাই তো? Yes sir, how can you know this? এমনি আপনাকে কেউ জিনিয়াস বলে না স্যার। Oh come on, not that much. তো কোথায় ছিলাম আমরা? ও হ্যাঁ, মনে পড়েছে।
ডক্টর কেতু কুমার শুধুই আমাকে এত কিছু কেন বলে গেলেন, তাই তো? যাক, এই প্রশ্নটার উত্তর আরেকটি ঘটনায় আছে। তবে ঘটনাটি শেষ করতে করতে কিন্তু আপনাকে আপনার খাওয়া শেষ হওয়া চাই। এনিওয়ে, আমরা তবে ঘটনার দিকে এগোই না হয়। তো কি করে জানি না ডক্টর কুমারের উপর পুলিশের সন্দেহ শুরু হয়, কিন্তু কি করা যাবে? ডক্টর কুমার তো আর কোনো রোড সাইড কবিরাজ নন। He was one of the greatest surgeons that our country has ever produced. কোনো প্রমাণ ছাড়া তাকে ছোঁয়া তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও পুলিশের ছিল না। তাই আপনার মতনই ডক্টর কুমারের ইন্টারভিউ নেবে বলে একজন পুলিশ অফিসার রিপোর্টার ছদ্মবেশে তার বাড়িতে যান ইন্টারভিউ নেওয়ার জন্য। তারপর কি হয় জানা নেই, তবে দুজনেরই আঘাতপ্রাপ্ত রক্তমাখা মৃতদেহ ডক্টর কুমারের বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। আমার শেষ প্রশ্নটার উত্তর কিন্তু স্যার আপনি পুরোটা দিলেন না। ক্লেভার গার্ল। বলছি ধৈর্য ধরুন, আপনাদের পেশায় সব বিষয়ে তাড়াহুড়ো, জানেন তো? তাড়াহুড়োতেই তো পাপ পিছল ম্যাডাম। I am not feeling well, sir. আমার মাথাটা যেন কেমন ঘোরাচ্ছে, চোখটাও ঘুমে বন্ধ হয়ে আসছে। এমা, কেন, কি হলো? আর ইউ অলরাইট ম্যাডাম? জল খেয়ে নিন তো, একটু জল খেয়ে নিন। আপনি জল খান। আপনাদের পেশাতে মেন্টাল স্ট্রেসের জন্য এরকম লাগছে হয়তো আপনার এখন। আর ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। আপনি চাইলে পাশের ঘরে বিশ্রাম নিতে পারেন। and if you need some medicine we can। না স্যার, আমি ডক্টর কেতু কুমারের মিস্ট্রি ডেতে পুরো আর্টিকেলটাই নিয়ে যাব। আপনি কাইন্ডলি কন্টিনিউ করুন স্যার, আমি জল খেয়ে নিচ্ছি। সেই রিপোর্টারেরও আপনার মতন এরকম শরীর খারাপ লাগছিল, ঠিক এরকম ভাবেই তার মাথা ঝিমঝিম করছিল। ডক্টর কুমার সেই রিপোর্টারের খাবারের মধ্যে ঘুমের ওষুধ আর নেশার ওষুধ একসাথে মিশিয়ে দিয়েছিলেন, ঠিক যেমন আমি আপনার খাবারের মধ্যে নেশার ওষুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। কিন্তু কেন? আমি আপনার কি ক্ষতি করেছি স্যার? ট্রেনিং, প্ল্যানিং, মিশন, ভিশন ঠিক ছিল শোনা গো তোমার, কিন্তু তোমাদের রচনা করা নাটকের মুখ্য পরিচালক তো আমি। তাই তোমাদের নাটকের শেষের দিকটার কিছু পথ পরিবর্তন করে ফেলেছি। যাই হোক, ছাড়ো তো। শোনো, তোমাকে তো আবার 5 নম্বরের প্রশ্নের উত্তর না দিলে মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। তার মানে এটা একটা ফাঁদ? দোহাই আপনার, আপনি আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। রমেন আমার একমাত্র সন্তান ছিল। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পরও যেন কেমন হয়ে যায়। তারপর একটি ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে আমি। রমেনের যেহেতু একটু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, সেহেতু তার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক রেখে রমেন ও তার ছোট্ট মেয়েকে ছেড়ে চলে যায়। মানছি রমেন দোষী, কিন্তু আমার নাতিরা কি করলো? আমার সম্পর্কে এত কিছু রিসার্চ করলি আর এটুকু ব্যাকগ্রাউন্ড চেক করতে পারিসনি? নাটকও করতে জানে মেয়েটা। আমি তো কোনো ক্ষতি করিনি স্যার আপনার। আরে মানেটা কি? আমার কপালে কি লেখা আছে? কখনো বা চৌকিদারনি, কখনো বা ডাইনি, কখনো বা রিপোর্টারনি তুমি। এমন শত্রু আর কে আছে?
তোমার মতো অফিসার। খুব চালাক তাই না? হ্যাঁ, প্রথমে ডাইনি সেজে রমেন, ধীমান, জামানকে নৃশংস হত্যা করে আমার নিজে হাতে গড়া টিমটিকে ভেঙে দিয়েছিস। তারপর মলিনা সেজে ওই গান্ডু বিলাসের ভুলে ওই গান্ডুটিকে ডাইনি রূপে কুপিয়ে হত্যা করেছিস। এটা যদিও বা খুবই প্রশংসনীয় যে তুই নিজে হাতে ওই মাথা মোটা মহিষটাকে মেরেছিস, নাহলে ওই মহিষটাকে আমি বলে দিতাম। তা যাক, মেরেছিস সেটা বড় কথা নয়, আমার একমাত্র তিলে তিলে তৈরি করা গোপন আস্থানাটিকেও তুই গাধার ওখানে ঢুকিয়ে দিলি। তুই যখন নাটক মারিয়ে মলিনা সেজে আমার কাছে এসেছিলিস না চেক আপ করাতে, মনে আছে তো? তখনই তোকে না কচু কাটা করে পিস পিস করা উচিত ছিল। ঠিক আছে, সেটা না হয় এখন হয়ে যাবে। তুই ঠিক এতটাই চালাক যে বুঝে গেলি আমি তোকে ধরতে পেরেছি, তারপর ধূর্ত নেউল হয়ে গর্তে ঢুকে গেলি। তখন তোদের ওই গাম্বার ডিপার্টমেন্ট কি করলো? একটা আস্ত মাথা মোটা গন্ডারকে আমার ইন্টারভিউ নিতে পাঠালো। আর কি হলো তাতে তোর ডিপার্টমেন্টের? তাহিমাম তাহিমাম আস্ত গন্ডার হতহতা। কিন্তু তোরা পাঠা হলে যে আমিও পাঠা হব তা তো নয়। আই এম দ্য গ্রেটেস্ট সার্জেন্ট। একটা লাশের উপরে প্লাস্টিক সার্জারি করে আমার দেহের কিছুটা সিরাম ওই লাশটিতে ইনজেক্ট করে হুবহু নিজের লাশ বানিয়ে দিলাম। তোদের ডিপার্টমেন্ট কি ভাবলো? মিশন কমপ্লিট, আমাকে ডেড বলে ক্লিয়ার করে দিল। কি মজা! কেন কেন তুই এরকম ঘৃণ্য কাজ করতিস? কত কত নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিস তুই। ও মা গো টুরুলা, সাধারণ জনগণের জন্য কত বুক ভরা প্রেম রে তোর। প্রথমে তোর এই বুকটাকেই কাটবো আমি। আর কি বললি জানো? ঘৃণ্য কাজ। আমি তোকে একটু হলেও বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু তুই তো তোদের ডিপার্টমেন্টের অন্যান্যদের মতনই ভুল করে। কিন্তু কি আর করা যাবে। তাহলে শোন, এই পৃথিবীতে অনেকেই আছে যাদের টাকা পয়সা, অসীম ধন দৌলত, প্রতিপত্তি থাকলেও তাদের জীবনে অনেকে সঠিক হৃদয়, ফুসফুস, হাত, পা, কান, চোখ, নাক, জিহ্বা, কিডনি কিছু নেই। আর যাদের বেকার জীবন, মানে সমাজের বাড়তি বোঝা, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কেটে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমি প্রিজার্ভ করে রেখে কোটি কোটি পতিদের কোটি কোটি টাকার বিপুল অর্থের বিনিময় মাধ্যমে আমি সেই সুষম অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সার্জারি করে লাগিয়ে দিতাম। তাছাড়া এমনিতে যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান নেই, যারা অপরের দয়া ভিক্ষায় বাঁচে, দরকারে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া যেতেই পারে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এই বিষয় নিয়ে ভাবিস না তুই। আমি দারুণ সার্জেন্ট। মিনিট খানিকের মধ্যে তুইও যখন পুরোপুরি ঘুমের দেশে চলে যাবি, তখন আমি তোর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সযত্নে কাটবো। গোলাপি ওরফে মলিনা ওরফে আন্ডার কভার অফিসার রোজি দত্ত। রোজি নামটা পারফেক্ট বাংলায় অনুবাদ করেছিস কিন্তু মাইরি। এবার তোর নরকের দরজা খুলতে চল, আমি সাহায্য করছি। এসব শুনে হঠাৎ করে রিপোর্টার অট্টহাসিতে লিপ্ত হলেন তাচ্ছিল্যের ভঙ্গিমায়। তুই কি ভাবলি তোর মতো একটা ধূর্ত শেয়ালের কাছে আসবো কোনো পরিকল্পনা ছাড়াই? মানছি তোর মতন 4 আনার ক্রিমিনালকে বাঘে পেতে ভুল করেছিল আমাদের ডিপার্টমেন্ট, যার ফলস্বরূপ আমাদের এক সাহসী সৈনিক তার প্রাণ হারিয়েছে। তবে ডিপার্টমেন্ট দ্বিতীয়বার আর সেই ভুল করবে না। ইউ স্কাউন্ডেল, তুই যে একই ব্যাকডেটের পন্থা অবলম্বন করবি
সেটা আমি আগে থেকেই জানতাম, আর সেই কারণেই অলরেডি আমি আমার বডিতে অ্যান্টি ড্রাগ ডোজ দিয়ে এসেছি, বুঝলি? কি বলছিলিস যেন তুই? হ্যাঁ, মনে পড়েছে, অডিও ভিজুয়াল জিপিএস, তাই তো? তুই অডিও ভিজুয়াল জিপিএস চিপ লাগাতিস লুকিয়ে সার্জারি করে তোদেরই লোকেদের গায়ে তাদের গতিবিধি সবকিছু পর্যবেক্ষণ করার জন্য। কত চালাক সোয়াইন তুই, যে তুই তো নিজের লোককে বিশ্বাস করতে পারতিস না। তুই কি ভেবেছিস কি অডিও ভিজুয়াল জিপিএস চিপ আমাদের নেই? এই দেখ দেখ আমার ব্লেজারের বাটনে মাইক্রো অডিও ভিজুয়াল জিপিএস চিপ, দারুণ পাওয়ারফুল ডিভাইস। এই ছোট্ট জিনিসে তোর সব কবুলনামা লেখা হয়ে গেছে। বোঝা গেল মিস্টার কেতু কুমার, নাকি অভিষেক বানসাল, নাকি শিবাজি ব্যানার্জি? এই কথোপকথনের সময় বক্তা নিজে একটু ঝুঁকে এসে অফিসার রোজি দত্ত চেয়ারের হাতল দুটির ওপর নিজের হাত দিয়ে ভর করে দাঁড়িয়েছিলেন। রোজি দত্ত তখনই তার ডান হাতে থাকা ফাউন্টেন পেনের মাথা শিবাজি ব্যানার্জির বাঁ হাতের ওপর গেঁথে দিলেন। রক্তাক্ত হাত নিয়ে শিবাজি ব্যানার্জি আর্তনাদ করতে লাগলেন। এই সামান্য যন্ত্রণাটুকু সহ্য করতে পারছিস না? তাহলে বোঝ সেই নিরীহ গরিব মানুষগুলো কত যন্ত্রণায় প্রাণ ত্যাগ করেছে। এটা সামান্য যন্ত্রণা, কলমটা তো পুরোপুরি আমার হাতের এসপার ওসপার করে দিলি রে তুই। আর তুই বজ্জাত মেয়ে, আমার মতন এক বায়োসায়েন্টিস্ট সার্জনকে তুই ওই নাঙ্গা ভুকাদের সাথে তুলনা করলি। এটা শুনে রোজি সজোরে তাকে একটি লাথি কষিয়ে মারল। সেখানে ডক্টর ব্যানার্জির সার্জারির একটি সিজার টেবিলের ওপর রোজি পড়ে থাকতে দেখল। সেটাকে ডান হাতে নিয়ে সরাসরি ডক্টর ব্যানার্জির চোয়ালের এসপার ওসপার ভেদ করে দিল। পুরো মুখ রক্তে ভরে গেল রক্তদান ব্যানার্জির। দিলাম তো তোর বলতি বন্ধ করে। ডাক শালা, কাকে ডাকবি ডাক। কি রে, তুই তো চেঁচাতেও পারছিস না। তোর আওয়াজটা বড্ড শ্রুতিকটু ছিল, তাই এটা করতে বাধ্য হলাম। ডক্টর ব্যানার্জি তখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার রক্তমাখা হাত দিয়ে রোজিকে থেমে যাওয়ার ইশারা করছিলেন। হ্যাঁ, থামবো তো। তোকে তো চাইলে 1 সেকেন্ডেই খতম করে দিতে পারতাম, কিন্তু তোকে তো কিছু শারীরিক বেদনা নিতেই হবে। তোকেও তো বুঝতে হবে যে তুই কোন আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের পাপ করেছিস। এই বলে রোজি ডক্টর ব্যানার্জির ডেস্কের ড্রয়ার থেকে আরেকটি ধারালো সার্জারি ইকুইপমেন্ট নিয়ে ডক্টর ব্যানার্জির গর্দানের এসপার ওসপার করে দিল। রক্ত ছিটকে রোজির মুখে এসে পড়ল। রোজি তার কনুই দিয়ে তার মুখে ছিটকে আসা রক্ত মুছে ফেলল। খিরে, দারুণ লাগছে তাই না? এরপর রোজি ডক্টর ব্যানার্জির কলার বাঁ হাত দিয়ে টেনে তাকে নিজের অনেকটা কাছে নিয়ে এসে ডান হাত দিয়ে একটা সার্জিক্যাল নাইফ দিয়ে ডক্টর ব্যানার্জির পিঠের শিরদাঁড়ার উপর গেঁথে লম্বালম্বি ভাবে পুরো ছিঁড়ে দিল। ডক্টর ব্যানার্জি যেন রক্ত স্নান করছেন। এরপর রোজি ডক্টর ব্যানার্জির ডেস্কের ড্রয়ার থেকে অবশিষ্ট একটি ধারালো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট খুঁজে পেল এবং সেটা ডক্টর ব্যানার্জির মাথার তালু ভেদ করে বসিয়ে দিল। এখানেই ডক্টর ব্যানার্জির দ্য এন্ড। এরপর রোজি তার ব্যাগ থেকে একটি সাদা গোলাপকে ডক্টর ব্যানার্জির রক্তে রাঙিয়ে ব্যানার্জির মৃতদেহের ওপর ফেলে দেয়। এতক্ষণের ধস্তাধস্তিতে সেও ক্লান্ত। ব্যাক পকেট থেকে মোবাইলটি বার করে তার ওপর মহলে সে ইনফর্ম করে বলল, হ্যালো, মিশন রক্তগোলাপ ডান অ্যান্ড ওভার স্যার। আমাদের 5 বছরের অক্লান্ত পরিশ্রম
এবং এই মিশনে আমাদের সহকর্মীর বলিদান মূল্য পেল। আর স্যার, আর একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। ডক্টর ব্যানার্জির একটা 10 বছরের নাতনি আছে। বেচারির এই দুনিয়াতে আর কেউ নেই। আমি ওকে লিগালি অ্যাডাপ্ট করতে চাই স্যার। I will take care of her life like her mother. আপনি কাইন্ডলি এই রিগার্ডিং কাগজপত্রের ব্যবস্থা করুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মায়া, মমতা, স্নেহ একজন প্রকৃত নারীর আসল রূপ। একজন নারী যতটাই মমতা স্বরূপ, আবার সেই নারী দুষ্টের সংঘাত স্বরূপ। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন অসুরদের বাড়ন্ত, তখন মা দুর্গা এবং মা কালী তাদের অস্ত্র হাতে অসুর নিধন করেছিলেন। আজকের গল্পটি আমরা উৎসর্গ করলাম সেসব বীরাঙ্গনা নারীদের, যারা আমাদের দেশের হয়ে সদ্য অপারেশন সিঁদুরকে নেতৃত্ব দিয়ে সাফল্যমণ্ডিত করেছেন। জয় হিন্দ। আশা করি এমন একটি রোমহর্ষক কাহিনী আপনারা যথেষ্ট উপভোগ করেছেন। কেমন লাগলো আপনাদের আজকের গল্প এবং প্রত্যেকের অভিনয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে আপনাদের একটা লাইক অনেক বেশি উৎসাহিত করবে পরবর্তী কাজের জন্য। আজকের গল্পের সূত্রধার এবং ধীমানের চরিত্রে আমি রাজেন্দ্র, গোলাপি, মলিনা, রিপোর্টার এবং রোজির ভূমিকায় ছিলেন লিপিকা, রমেনের ভূমিকায় অভিনয় করেছেন সুজয়, মিস জুলি চরিত্রে জয়ন্তী, বিলাসের চরিত্রে ছিলেন গোল্ডেন ডিসুজা, জামানের চরিত্রে প্রসেনজিৎ, বক্তা ডক্টর কেতু কুমার এবং ডক্টর শিবাজির চরিত্রে দেবজ্যোতি। এরপর অতি সত্বর ফিরে আসছি আপনাদের কাছে আরেকটি নতুন রোমহর্ষক গল্প নিয়ে, শুধুমাত্র CMDর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।